স্টুডেন্টস, গুড ইভিনিং। আমরা তাহলে আগের ক্লাসে দেখেছিলাম রেট অফ রিয়াকশন, আমরা পড়েছিলাম। আমার ইউটিউবে ক্লাসটা রয়েছে, তার লিঙ্কগুলো আছে। আমরা সেই ক্লাসটা করার পর আজকে আমরা রেট অফ রিয়াকশন সংক্রান্ত একটু আলোচনা করে দেবো। তারপর আমরা কিছু প্রবলেম করব এবং প্রবলেমে অ্যানাটমিক্যালি এক্সপ্লেন করব। যেটা করার পর দেখা কি যাবে না, তোমাদের সব থেকে সোজা হচ্ছে বিভিন্ন প্রবলেমগুলো থরলি এক্সপ্লেন করার পর যদি করা হয় এবং ঠিকভাবে যদি একটা প্রবলেমের অ্যাপ্রোচটা ধরা যায়, তাহলে অন্যান্য সমস্ত প্রবলেমগুলোর মধ্যে যাওয়া যাবে, প্রবলেমগুলোকে ক্লিয়ারলি বোঝা যাবে। তাহলে আমরা আগের দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে রেট অফ রিয়াকশন। আমরা সেটাকে আর দিয়ে ছোট করে লিখেছিলাম। আমরা ছোট্ট করে একটুখানি আগের ক্লাসের একটু কথা বলে নিচ্ছি। যেটা কি ছিল, একটা রিয়াকশন, জেনারেল রিয়াকশন আমরা যদি এইভাবে নিই, এখানে ছোট এ এবং ছোট বি, ছোট ডি এবং ছোট ই, এগুলো সবই হলো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এবং বড় হাতের যেগুলো লেখা আছে এ বি সি, ডি এবং ই, এগুলো হচ্ছে এ আর বি হচ্ছে রিঅ্যাকট্যান্স এবং ডি এবং ই হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে? তো আমরা যদি জেনারেল এরকম একটা রিঅ্যাকশন নিই, তাহলে দেখা যায় রেট অফ রিঅ্যাকশন কি দাঁড়ায়। স্বভাবতই এর সাপেক্ষে যদি আমরা রেট অফ রিঅ্যাকশন নিই, তাহলে আমাদের একটা নেগেটিভ সাইন চলে আসে, এবং বি এর সাপেক্ষে যদি আমরা রেট অফ রিঅ্যাকশন নিই, তাহলেও একটা নেগেটিভ সাইন চলে আসে। কারণ এ এবং বি দুটোই হলো কিনা বিক্রিয়ক। আর যদি রেট অফ রিঅ্যাকশন আমরা ডি অথবা ই এর সাপেক্ষে নিই, তাহলে আমাদের একটা পজিটিভ সাইন আসে। ঠিক আছে? যেহেতু ওগুলো হলো প্রোডাক্ট। দেখা যাক, নেগেটিভ সাইন, এর সাপেক্ষে বিক্রিয়ার রেট হলো মাইনাস ডি কনসেন্ট্রেশন এ বাই ডিটি। একটা নির্দিষ্ট বিক্রিয়ার রেট সর্বদা একই থাকে, এটা কোনো সময়ের জন্য পাল্টাবে না। কিন্তু বিভিন্ন রিঅ্যাকট্যান্ট এবং বিভিন্ন প্রোডাক্টের সাপেক্ষে যখন করা যাবে, তখন এই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো আমরা দেখেছিলাম আগের ক্লাসে, 5 হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের একটা ফ্যাক্টর আসবে 1/a। সিমিলারলি এখানে একটা ফ্যাক্টর আছে 1/b, এবং এর সাপেক্ষে যদি আমরা বি এর সাপেক্ষে রিঅ্যাকশন রেট অফ রিঅ্যাকশনের এরম দাঁড়ায়। এখানে আবার প্রোডাক্টের সাপেক্ষে যদি আমরা নিই, এরম পাবো। আর এখানে কোএফিসিয়েন্টটা এটা হবে। এর আগের ক্লাসে যারা ছিলেন না, তাদের জন্য এইটুকুই বলা, আর বাকি লিঙ্ক দেখে ক্লাসটা দেখে নিতে পারে। এই হলো রেট অফ রিঅ্যাকশন। এইভাবে আমরা রেট অফ রিঅ্যাকশন ক্যালকুলেট করি। আর রেট অফ রিঅ্যাকশনের বাকি সংক্রান্ত জিনিসগুলো
আমরা এর আগের ভিডিওটাতে তোমরা দেখে নিতে পারো। আমরা এবার প্রবলেমে যাব, ঠিক আছে? প্রবলেমটা আমাদের একটু লিখে নিতে হবে। এই হচ্ছে আমাদের প্রবলেম। এখানে বলা আছে এই বিক্রিয়াতে একটি বিক্রিয়া দেওয়া আছে, স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন। এখানে রেট অফ রিঅ্যাকশন এই ফর্মে দেওয়া আছে, অক্সিজেনের সাপেক্ষে দেওয়া আছে। এটা যেহেতু এটা বিক্রিয়ক তাই এটা মাইনাস সাইনে দেওয়া আছে। আমরা ইউনিট আগের দিন দেখেছিলাম, ঠিক আছে? আর যেটা আমাদের বের করতে হবে রেট অফ রিঅ্যাকশন ইন টার্মস অফ SO2, তাহলে SO2 এর সাপেক্ষে রেট অফ রিঅ্যাকশন আমাদের বের করতে হবে। এখানে প্রথমে একটা কথা বলে দিই, একটা বিক্রিয়ার হার রেট অফ রিঅ্যাকশন সব সময় একই থাকে, কিন্তু এখানে যেটা বলা আছে রেট অফ রিঅ্যাকশন বের করতে বলা আছে, কিন্তু SO2 এর রেসপেক্ট, সেক্ষেত্রে কিন্তু রেট অফ রিঅ্যাকশনটা দেখা যাক কি হয়। Rate of solution. Rate of reaction SO2 সাপেক্ষে করলে কি পাই আমরা? হাফ একটা চলে আসে মাইনাস রিঅ্যাকট্যান্ট বলে D of SO2 is equal to oxygen respecte এখানে কিন্তু এই মানটা আমার দেওয়া আছে, বুঝছো? তাহলে কোনোভাবেই রেট অফ রিঅ্যাকশন বের করতে গেলে রেট অফ রিঅ্যাকশন বের করতে গেলে কোনোভাবেই হাফ দিয়ে গুণ ভাগ এগুলো কিছু কিন্তু কিচ্ছু হবে না। সো কি হবে? দ্য অ্যান্সার ইজ রেট অফ রিঅ্যাকশন যা ছিল তাই থাকে। সো হিয়ার বি ইজ দ্য আনসার। কিন্তু যদি বলতো এই এখানে যদি এরকম একটা জিনিস বলা থাকতো কি না, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ SO2, SO2 শেষ হয়ে যাওয়ার হার, SO2 শেষ হয়ে যাওয়ার হার দেখা যাচ্ছে কিন্তু এখানে অক্সিজেন যে হারে শেষ হচ্ছে, রিঅ্যাকশন রেশিও থেকে বলা যায় অক্সিজেন যে হারে শেষ হচ্ছে তার ডাবল হারে কিন্তু SO2 এই বিক্রিয়ায় শেষ হচ্ছে। সুতরাং রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ SO2 যদি আমরা করি, রেট অফ disappearance of SO2 is equal to, এটা ডাবল হবে। তার মানে রেট দেওয়া আছে আমার কাছে মান 2.5 10 to the power minus 4 into 2 that equal to 5.00 into 10 to the power minus 1 mole liter inverse second inverse. So here is the not is the answer. The answer is same. The answer is same, is equal to 2.5 into 10 to the power minus rate of reaction এখানে যার ক্ষেত্রেই থাকুক না কেন rate of reaction এখানে always same হবে। তাহলে প্রবলেমটা বোঝা গেছে? তাহলে প্রবলেমটা করতে গেলে এখানে কিন্তু এই জিনিসটা তখনই হবে যখন কিন্তু
SO2 শেষ হয়ে যাওয়ার হার বলবে, তখনই কিন্তু এটা গুণটা হবে, আদারওয়াইজ কিন্তু নয়। এখানে আনসার কিন্তু একই হবে। ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেম। So students, now we are go through the second problem. এখানে প্রবলেমটাতে দেখা যাচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, নাইট্রোজেন পেন্টঅক্সাইডের ডিসোসিয়েশন। এখানে রেট অফ রিঅ্যাকশনটাকে দুটো ভাবে এক্সপ্রেস করা আছে, কিন্তু দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছে রেট কনস্ট্যান্ট গুলো আলাদা আলাদা আছে, এবং সেটাই অঙ্কটা করতে হবে কি না, রেট কনস্ট্যান্ট গুলোর মধ্যে রিলেশন কি আছে সেটা আমাদের দেখতে হবে। রেট কনস্ট্যান্ট গুলোর মধ্যে রিলেশন কি আছে, আগেই বলা ছিল রেট অফ রিঅ্যাকশন। এখানে দেখা যাচ্ছে একটা ক্ষেত্রে N2O5 এর সাপেক্ষে দেওয়া আছে, সেটা হচ্ছে বিক্রিয়ক, এই যে এইটা। আর একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে রেট অফ রিঅ্যাকশন দেওয়া আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 সাপেক্ষে, যেটা কিনা হচ্ছে প্রোডাক্ট। তাহলে অঙ্কটাতে যাওয়া যায়। N2O5 এর সাপেক্ষে যদি আমরা রেট অফ রিঅ্যাকশন ক্যালকুলেট করি, রেট অফ রিঅ্যাকশন যেহেতু রিঅ্যাক্টেন্ট মাইনাস হাফ স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটা চলে আসবে, আর কি আসবে N2O5 concentration dt is equal to, যদি আমি NO2 এর ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন লিখি, তাহলে যেহেতু NO2 টা প্রোডাক্ট, তাহলে প্লাস সাইন আসবে, আর এই 4 স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটা 1/4 ফর্মে চলে আসবে, আর কনসেন্ট্রেশন অফ NO2 এটা হলো রেট অফ রিঅ্যাকশন। এইটার মান আমাদের এখানে দেওয়া আছে K ইনটু N2O5, therefore এটার মান মাইনাস সমেতি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা মাইনাস সমেতি নিয়ে নিয়েছি, তাহলে আমরা পাচ্ছি হাফ ইনটু K ইনটু সোজা অঙ্ক, আর এই দিকটা করলে দেখা গেল 1/4, এবং এর মান দেওয়া আছে K ড্যাশ N। বোথ সাইড থেকে কনসেন্ট্রেশন অফ N2O5 কেটে গেল, তাহলে আমাদের কাছে যেটা থাকে, আর এটা এদিকে চলে আসে, K বাই K ড্যাশ ইজ ইকুয়াল টু আমাদের কাছে চলে আসছে 2 এদিকে গেল, আর 4 নিচে, that is equal to half, therefore K dash K is equal to 2K dash, sorry, K dash equal to 2K, K dash is equal to, so what is the answer? B is the answer. Yes, B is the answer. Get it, students? Okay. Now we are go through the third problem. এবারে স্টুডেন্ট আমরা 3 নম্বর আরেকটা অন্য একটু ধরনের প্রবলেম করব, যে প্রবলেমটাই আমরা দেখতে পাচ্ছি যে এই রিঅ্যাকশনটা দেওয়া আছে, SO2 আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় SO3 উৎপন্ন হচ্ছে, যেখানে রেট অফ ফর্মেশন অফ SO2 দেওয়া আছে, SO3 রেট অফ ফর্মেশন অফ SO3। তো
তাহলে রেট অফ ফরমেশন অফ SO3 আমাদের দেওয়া আছে 100 গ্রাম পার মিনিট। আমাকে বের করতে হবে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ O2 অক্সিজেন কত হবে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা একটুখানি ভুল করে বসে যে SO3 দেখা যাক, এমনি যদি দেখা যায় যে SO3 এখানে ফরমেশন 2 মোল হচ্ছে, এই 2 মোল ফরমেশনের জন্য কিন্তু 1 মোল অক্সিজেন খরচা হচ্ছে। তার মানে রেট অফ ফরমেশন অফ SO3 যদি 100 দেওয়া আছে, সেক্ষেত্রে এটা কিন্তু হাফ হয়ে যাবে। তাহলে উত্তর ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 50 করে দেবে। এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার, কি রকম না, আমাদের প্রবলেমটা দেওয়া আছে কিন্তু গ্রাম পার মিনিটে, ভেরি ইম্পর্টেন্ট, গ্রাম পার মিনিট, ঠিক আছে। সেখান থেকে আমাকে করে নিতে হবে মোল পার মিনিট। রেট অফ formation of SO3 is equal to 100 গ্রাম পার মিনিট। এটাকে যদি আমরা মোলে কনভার্ট করতে চাই, মোলার মাস আমাকে দেখতে হবে কার, SO3 মোলার মাস। সালফার হচ্ছে কিনা কত, 32, অক্সিজেন হলো into 3 48, that equal to 32 plus 48, that equal to হয়ে যায় 80. So you will divide 100 by 80 and you will get here the amount of SO3 in terms of mole per minute. Yes, students? Okay. তাহলে এরপর আমরা এই রিঅ্যাকশনটার রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন ইন টার্মস অফ SO3 তে যদি আমরা করি, তাহলে আমাদের হয়ে যাবে প্লাস হবে, SO3 সাপেক্ষে করলে হাফ চলে আসবে, এইটা আবার সমান হয়ে যাবে কার সাথে, মাইনাস থাকবে, যেহেতু অক্সিজেনের সাথে নেওয়া হচ্ছে। তাহলে হাফ হয়ে যাবে, এইটার মান আমাদের দেওয়া আছে, এইটার মান আমাদের দেওয়া আছে এইটা, তাহলে এইটা করতে গেলে সিম্পলি হাফ, কি হচ্ছে দেখা যাক। therefore rate of disappearance of O2 is equal to half into, বোঝা গেছে, half into এটা কিন্তু আবার বেরোবে আমাদের মোল পার মিনিট। কিন্তু দেখা যাক উত্তরগুলো কিন্তু আমার দেওয়া আছে আবার গ্রাম পার মিনিট। আমরা যখন গ্রাম থেকে মোল কনভার্ট করেছিলাম, তখন আমরা মোলার মাস দিয়ে কি করেছিলাম, ডিভাইড করেছিলাম। এখন আমরা পেয়ে গেছি মোল ফর্মে, তাহলে আমাদের যদি আবার গ্রাম ফর্মে যেতে হয়, তাহলে আমাদের আবার মোলার মাস দিয়ে গুণ করতে হবে। বাট এখানে ছিল কিন্তু সালফার ট্রাইঅক্সাইডের, সো সালফার ট্রাইঅক্সাইড হ্যাজ দ্য মোলার মাস 80, বাট হিয়ার উই multiply with the molar mass of oxygen, that will be 32. So that equal to half into 100 by 80 into 32. That going to be 16 and 16 5s are, and that equal to 20 gram per minute. So the answer is D. Get that point? ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে এই গ্রাম পার মিনিট যদি না বুঝতে পারে, এটা যদি মোল পার মিনিটে কনভার্ট না করে,
তাহলে কিন্তু উত্তর চলে আসবে 50-তে, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। এরকম খুব ছোট্ট ছোট্ট ভুলগুলোই পরবর্তীকালে যে সমস্ত আমাদের পরীক্ষাগুলো আসে এই প্রবলেমগুলো আসে। তোমরা দেখবে বিভিন্ন সালে এইসব প্রবলেমগুলো এসছে। তাই রেট অফ রিয়াকশন সংক্রান্ত এই সমস্ত প্রবলেমগুলো আমরা কয়েকটা করলাম। এখন আজকে আমাদের যেটা আরেকটুখানি পড়ে নিতে হবে, ফ্যাক্টরস উইচ অ্যাফেক্ট দ্য রেট অফ রিয়াকশন। যে সমস্ত বিভিন্ন বিষয়গুলি রেট অফ রিয়াকশনকে চেঞ্জ করে দেয়, বাড়িয়ে দেয়, কমিয়ে দেয় বা একই থাকে। আমি একটা হোমওয়ার্ক প্রবলেম তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে করবে। নেক্সট ভিডিওতে না করতে পারলে কমেন্টে আমাকে জানি, কোনো অসুবিধা নেই। লালটা ডুবাস না। দেখা যাচ্ছে 4 নম্বরে একটা প্রবলেম আমরা নিয়েছি। এই প্রবলেমটা আমি তোমাদের একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি শুধু, তোমরা প্রবলেমটা বাড়িতে করবে। এই প্রবলেমের আনসারটা লিখে দিয়েছি। এই প্রবলেমটা করতে গিয়ে যদি আনসারের সাথে না মেলে এটা কমেন্টে আমাকে লিখে জানাতে পারো, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে কি, N2O5 এর ডিকম্পোজিশনে দেখা যাচ্ছে কি না, N2O5 ডিকম্পোজিশন হচ্ছে কোন রেটে, 108 মিলিগ্রাম লিটার ইনভার্স মোল ইনভার্স। একদম আগের প্রবলেমের মতো মিলিগ্রাম লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স আছে। সুতরাং ইউ হ্যাভ টু অ্যাট ফার্স্ট কনভার্ট দ্য মিলিগ্রাম ইনটু মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? এটা কিন্তু রেট অফ ডিকম্পোজিশন অফ N2O5 তোমাকে বের করতে হবে NO2 সাপেক্ষে। রেট অফ রিয়াকশন দিয়ে একই রকম ভাবে বের করবে। বের করার পর যে উত্তরটা বেরোবে সেটা কিন্তু বেরোবে মোল দিয়ে, যেহেতু প্রথমে 108টাকে তুমি কনভার্ট করে নিতে হবে, কনভার্ট করে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তারপর যেটা বেরোবে সেটা মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বেরোবে। আবার দেখা যাচ্ছে কি মিলিগ্রামে এটা দেওয়া আছে, তাহলে মিলিগ্রামে ওটা আমাদেরকে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? আর যদি অসুবিধা হয় তখন জানাবে, নাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। স্টুডেন্টস, তাহলে আমরা আজকে প্রবলেমগুলো করা হলো, হোমওয়ার্কটাও দেওয়া রইল। এরপর আমাদের যে জিনিসটা আজকের পড়ার বিষয় সেটা হলো রেট অফ রিয়াকশন। কোন কোন বিষয়গুলির ওপর রেট অফ রিয়াকশন নির্ভর করে। এমনিতে রেট অফ রিয়াকশন অনেক কটা বিষয়ের ওপর নির্ভর করে। মূলত দুটো জিনিসের কথা বলা যায়, একটা হলো টেম্পারেচার, উষ্ণতা, আর একটা হলো টেম্পারেচার হচ্ছে মিডিয়ামের, আর একটা হলো রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন। রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনের উপরে রেট অফ রিয়াকশন খুব বিরাটভাবে প্রভাব ফেলে। মূলত এগুলো বাদ দিয়েও আরো কয়েকটা ফ্যাক্টরস আছে যেগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা সেই কটা জিনিস যেগুলো মাইনর ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করে নিই, তারপর আমরা শেষে টেম্পারেচার এবং রেট অফ রিয়াকশন ডিপেন্ডেন্ট টেম্পারেচার আর কনসেন্ট্রেশন কীভাবে ডিপেন্ড করে সেটা আমরা দেখব। প্রথমেই একটা ফ্যাক্টর আমরা বলে ফেলি যে রেট অফ রিয়াকশন নেচার অফ রিঅ্যাক্টেন্টের উপর কিভাবে ডিপেন্ড। নেচার অফ রিঅ্যাক্টেন্ট, নেচার অফ রিঅ্যাক্টেন্ট বলতে কি না, বিক্রিয়ক পদার্থের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে। এগুলোকেও অনেকগুলো সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেরকম একটা আমরা বলি যে আয়নিক রিঅ্যাক্টেন্ট, আয়নিক রিঅ্যাক্টেন্ট খুব সোজা একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই।
NaCl প্লাস সিলভার নাইট্রেট এদের সাথে বিক্রিয়ার সাদা বর্ণের প্রেসিপিটেট পরে সিলভার ক্লোরাইডের আর উৎপন্ন হয় NaNO। এখানে খুব স্বভাবতই দেখা যাচ্ছে NaCl নিজেদের মধ্যে যুক্ত আছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মাধ্যমে এবং এরা যখনই বিক্রিয়া অন্য কোনো পদার্থের সান্নিধ্যে আসবে তখনই Na+Cl- ফর্মে চলে আসে এবং সিলভার নাইট্রেটও এই ফরম্যাটে চলে আসে। খুব স্বাভাবিকভাবে অলমোস্ট ম্যাক্রো সেকেন্ডে এই বিক্রিয়াটা সংঘটিত হয়ে যায়। Na+ কম্বাইন হয় NO3- এর সাথে, সিলভার কম্বাইন হয় Ag+ কম্বাইন হয় Cl- এর সাথে, দিয়ে নিয়ে যায় AgCl। তাহলে এগুলো রেট অফ রিঅ্যাকশন ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। কি বলা হলো? আয়নিক রিঅ্যাকশন। দেখা যাক কোভ্যালেন্ট রিঅ্যাকট্যান্টটা যদি কোভ্যালেন্ট হয়, কোভ্যালেন্ট রিঅ্যাকট্যান্ট যদি হয়, এখানে কিন্তু আয়নিক রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে বন্ড প্রোডাক্টের জন্য বন্ড ফরমেশন, রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে বন্ড ব্রেকিং, এইসব কোনো ব্যাপার নেই। খুব স্বাভাবিকভাবে এরা যুক্ত আছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, অন্য একটা কম্পাউন্ডের সান্নিধ্যে পেলে এরা চেঞ্জ হয়ে যায়। এই জন্য রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন অনেক অনেক ফাস্ট রাদার দ্যান কোভ্যালেন্ট রিঅ্যাকট্যান্ট। কোভ্যালেন্ট রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে কি হয় দেখা, একটা খুব সোজা এক্সাম্পল আমরা নিই। N2 প্লাস 3H2 তৈরি হয়ে যায় twice NH3। এখানে নাইট্রোজেন নিজের সাথে অন্য একটা নাইট্রোজেনের সাথে তিনটে কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে। সিমিলারলি হাইড্রোজেনও অন্য একটা হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে। এমনি করে তিনটে মলিকুল হাইড্রোজেন আছে। আর কি তৈরি হচ্ছে? তাহলে দেখা যাচ্ছে এখানে তিনটে বন্ড ব্রেক হবে, নাইট্রোজেন অ্যাটমিক স্টেটে আসবে, হাইড্রোজেনের বন্ড ব্রেক হবে, তারপর তারা যুক্ত হবে। তার মানে এখানে বন্ড ব্রেকিং, প্রথম কথা বন্ড হবে, হাইড্রোজেনের বন্ড ব্রেকিং হবে, তারপরে নাইট্রোজেনের ক্ষেত্রে আবার অ্যামোনিয়া তৈরি হতে গেলে বন্ড ফরমেশন হবে, বন্ড ফরমেশনের দেখা আছে। সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে এই বন্ড ব্রেকিং আর বন্ড ফরমেশন করার ক্ষেত্রে এই গোটা প্রসেসটা হলো একটা টাইম টেকিং প্রসেস, টাইম টেকিং প্রসেস। সুতরাং রেট অফ রিঅ্যাকশন স্লো। তাই আমরা দেখলাম আয়নিক রিঅ্যাকট্যান্ট যদি হয় রেট অফ রিঅ্যাকশন অনেক ফাস্ট, কোভ্যালেন্ট রিঅ্যাকট্যান্ট হলে রিঅ্যাকশন রেট অফ রিঅ্যাকশন, ভেলোসিটি অফ রিঅ্যাকশন, চার যেটা ইচ্ছে বলতে পারো তোমরা, সেটা অনেক স্লো হয়ে যায়। আবার আরেকটা জিনিস এখান থেকে আমরা দেখতে পাই কি না, যদি রিঅ্যাকশনটাকে কোন ফেজে হচ্ছে এগুলো আমরা দেখি। কিরকম না, আমরা একটা, এগুলো সব কিন্তু একের মধ্যে, নেচার অফ রিঅ্যাকট্যান্টের মধ্যেই সব কিছু, ঠিক আছে? যেরকম হোমোজিনিয়াস
homogeneous and heterogeneous. Reactants. Products. Reactants এবং প্রোডাক্ট A প্লাস B থেকে যদি B হয় সেক্ষেত্রে যদি এটাও রিঅ্যাক্ট্যান্ট গুলো যদি রিঅ্যাক্ট্যান্ট এক্ষেত্রে দুটোই যদি গ্যাসিয়াস ফেজে থাকে এবং যদি প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে D সেটাও যদি গ্যাসিয়াস ফেজে থাকে তাহলে কি দেখা যাচ্ছে না রিঅ্যাক্ট্যান্টস আর প্রোডাক্ট এগুলো সবগুলোই যদি একই রকম ফেজে থাকে বিলং করে তাহলে রেট অফ রিঅ্যাকশন অনেক তাড়াতাড়ি পরিচিত একটা জায়গায় আমাদের নিজেদের মানিয়ে নিতে অনেক বেশি তাড়াতাড়ি আমরা মানিয়ে নিতে পারি বাট একটা অপরিচিত জায়গায় মানিয়ে নিতে আমাদের অনেক বেশি টাইম লাগে আমরা একেবারে নিজেদের ঘরে যে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি যে ফ্রিডম অন্য কোনো জায়গায় বা অন্য কারো বাড়িতে গেলে সেই ফ্রিডমটা আমাদের নষ্ট হয় বা স্বাচ্ছন্দ্য হতে আমাদের বেশ খানিকটা টাইম লাগে একই জিনিস হেটেরোজিনিয়াস রিঅ্যাকশন অনেক তাড়াতাড়ি হয় তাই তাড়াতাড়ি হওয়ার ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন ফার্স্ট এক্ষেত্রে হেটেরোজিনিয়াস অবস্থায় যদি থাকে কিরকম না x প্লাস y রিঅ্যাকশনটা হয়ে যদি z উৎপন্ন হয় এক্ষেত্রে যদি দেখা যায় x টা সলিড ফেজে আছে y টা লিকুইড ফেজে আছে আর এটা তৈরি হচ্ছে z সেটাও কিনা সলিড ফেজে আছে তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে কিন্তু হেটেরোজিনিয়াস বিক্রিয়া এখানে কিন্তু রিঅ্যাকট্যান্ট a x এবং y এরা আলাদা আলাদা ফিজিক্যাল স্টেটে বিলং করে তাই এখানে রেট অফ রিঅ্যাকশন স্লো হবে রেট অফ রিঅ্যাকশন রেট আমাদের জানা এই পয়েন্টের মধ্যে আরেকটা ব্যাপার আছে কি স্টেবিলিটি কার কাছে দেখো এটা আমরা দেখি এখনো কিন্তু এক নম্বর পয়েন্টটা শেষ হয়নি ঠিক আছে আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো এক্স্যাক্টলি যে যে জায়গাগুলো বুঝতে পারবে না সেগুলো যে লিংক আমার ইউটিউবে দেওয়া থাকবে সেখানে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো সার্চ করবে কেমিক্যাল কাইনেটিক্স পার্ট 2 উইথ পার্থ সারথী লাল তাহলে তোমরা পাবে খুঁজে এবং সেখানে দেখবে ঠিক আছে আমরা এখন বলছিলাম কি স্টেবিলিটি রেট অফ রিঅ্যাকশন স্টেবিলিটি ডিপেন্ড করে actually rate of reaction proportional to stability of product and also proportional to 1 bar that is inversely proportional with the stability of reactant দেখা যাচ্ছে একটা বিক্রিয়ায় একটা বিক্রিয়া x প্লাস y এখান থেকে হয়ে গেল x আর y নিজেদের মধ্যে বিক্রিয়া করে যখন z প্রোডাক্টটা উৎপন্ন করছে যদি দেখা যায় উৎপন্ন z এর একটা সিগনিফিক্যান্ট স্টেবিলিটি রয়েছে তাহলেই কিন্তু বিক্রিয়াটা আরো ফাস্ট মুভ করবে স্টেবিলিটি অফ প্রোডাক্ট যত বেশি হবে তত কিন্তু রেট অফ রিঅ্যাকশন বেশি হবে সো as the stability of product increases
the rate of reaction also increases. But এটা যদি রিঅ্যাকট্যান্টের পরিভাষায় লেখা যায় তাহলে বলতে হবে x এবং y যত তাড়াতাড়ি ভাঙবে, মানে এদের শেষ হওয়ার পরিমাণটা যত বেশি, এরা যত আনস্টেবল হবে তত তাড়াতাড়ি বিক্রিয়াটা হবে। অর্থাৎ as the stability, এরপরে আমরা একটা এক্সাম্পল নেব, কোয়াইট নাইস এক্সাম্পল, যেটা থেকে আমরা এই ব্যাপারটা আরো কোয়াইট ক্লিয়ারলি বুঝতে পারবো। as the stability of reactants decreases, the rate of reaction increases. So it is inversely proportional. When we take reactants in terms of reactants, ঠিক আছে, যেরকম কার্বোক্যাটায়ন যত আনস্টেবল হবে, উইদাউট এর রিঅ্যাকশন আমরা দেখি, কার্বোক্যাটায়ন যত আনস্টেবল হবে তত ফার্স্ট রেটে প্রোডাক্টটা আমরা পাবো। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি পরে আমরা দেখব যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিভাবে আমরা পাই। 3 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কোনো রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট যদি তৈরি হয়, সেক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন অনেক বেশি ফার্স্ট হবে rather than 1 degree and then 2 degree। এগুলো পর বেতে হবে। আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিই এটার জন্য। কিরকম? এক্ষেত্রে দেখো আমরা নিয়েছি অ্যাসিটিক অ্যাসিড আর একটা নিয়েছি ফর্মিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড যদি ডিকম্পোজ করে তাহলে অ্যাসিটেট আয়ন পাই আর H+ পাই, আর ফর্মিক অ্যাসিড যদি ভাঙে তাহলে আমরা ফরমেট আয়ন পাই আর H+। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এইগুলো যদি প্রোডাক্ট আমাদের হয়, কার্বক্সিলেট আয়ন, এই অ্যাসিটেট আয়নটাতে একটা অ্যালকিল গ্রুপ মিথাইল রয়েছে, অন্যদিকে হাইড্রোজেন রয়েছে। যে অ্যাসিটেট আয়নটার প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট থাকার জন্য এই মিথাইল গ্রুপটা কার্বনের এদিকে ইলেকট্রনকে ঠেলবে। এখানে আবার দেখা যাচ্ছে অ্যাসিটেট আয়নটার উপর কার্বনের এই অক্সিজেনের উপর কি দেখা যাচ্ছে? মাইনাস চার্জ। একে অক্সিজেনের উপরে মাইনাস চার্জ আছে, তারপর আবার মিথাইল গ্রুপটা ইলেকট্রন ঠেলছে, তাহলে স্টেবিলিটি কি হবে? এটা আনস্টেবল হয়ে যাবে। হাইড্রোজেনের প্লাস আই মাইনাস আই কিছু এফেক্ট নেই, সুতরাং এটা একটা স্টেবিলিটির পর্যায়ে থাকবে। এটা কিন্তু হয়ে যাবে আনস্টেবল। প্রোডাক্ট কিন্তু হয়ে গেল আনস্টেবল ফরম্যাট। সুতরাং প্রোডাক্ট যদি হয়ে যায় কি আনস্টেবল, তাহলে এই রিঅ্যাকশন রেট কি হবে? স্লো হবে। রেট অফ রিঅ্যাকশন স্লো। এই রেসপেক্টে এটা কি হয়ে যাবে?
এর আরো অনেক ফাস্ট। তাহলে এইখানে যদি আমরা এই প্লাস আই গ্রুপের পরিবর্তে যদি আমরা একটা দিতে পারতাম মাইনাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ, তাহলে কিন্তু এটা অনেক বেশি স্টেবল হতো, তাহলে কিন্তু রিঅ্যাকশন রেটটা পাল্টে যেত। তাহলে যেহেতু এই রিঅ্যাকশন রেটটা ফাস্ট, তাহলে এইটা কিন্তু দ্রবণে অনেক তাড়াতাড়ি H+ দেবে রাদার দ্যান অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা বলতে পারি ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি কিন্তু অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা বেশি। এই গেল আমাদের প্রথম চ্যাপ্টার, প্রথম পয়েন্টটা। এরপরে আমরা নেক্সট আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা 2 নম্বর পয়েন্ট, ফিজিক্যাল স্টেট। Of reactants. গ্যাসিয়াস ফেজে থাকতে পারে, লিকুইড ফেজে থাকতে পারে, সলিড ফেজে। তো গ্যাসিয়াস ফেজে যদি থাকে, মলিকুলগুলোর মধ্যে কি হয়? র্যান্ডম মোশন। র্যান্ডম মোশন র্যান্ডম মোশন থাকার জন্য রিঅ্যাক্টেন্টস মলিকুলগুলো একে অপরের সাথে অনেক দূরে দূরে থাকলেও বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, অনেক ফাস্ট রিঅ্যাকশন করতে পারে রাদার দ্যান আদার টু। লিকুইড ফেজে এর থেকে, গ্যাসিয়াস ফেজের থেকে একটু কম, আর সলিডের ক্ষেত্রে মলিকুলগুলো কি থাকে, এগুলো কাছাকাছি থাকবে। এই ক্ষেত্রে তো একেবারেই এরকম হবে। স্বভাবতই দেখা যাচ্ছে রেট অফ রিঅ্যাকশন in gaseous phase is very fast. Actually এটা আমাদের বলা হয় collision theory of rate of reaction। এরকম collision theory of যত বেশি বেশি সংখ্যক মলিকুল একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, রেট অফ রিঅ্যাকশন তত বেশি হবে। অ্যাকচুয়ালি রেট অফ রিঅ্যাকশন প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ কলিশন পার ইউনিট ভলিউম অফ রিঅ্যাক্টেন্স, এটা আমরা বলতে পারি। তো গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্সের ক্ষেত্রে র্যান্ডম মোশন খুব বেশি হওয়ার জন্য নাম্বার অফ কলিশনস অনেক বেশি হবে, তাই রেট অফ রিঅ্যাকশন অনেক ফাস্ট হয়। সলিডের ক্ষেত্রে পার ইউনিট ভলিউমে কলিশন, নাম্বার অফ কলিশন অনেক কম, রেট অফ রিঅ্যাকশন অনেক কম। লিকুইডের ক্ষেত্রে সলিড অপেক্ষা খানিকটা বেশি হবে রেট অফ রিঅ্যাকশন, কিন্তু গ্যাসের থেকে অনেকটাই কম। 3 নম্বর ফ্যাক্টরটাই আমরা চাই কি না, আমরা লিখি 3 নম্বর ফ্যাক্টরটার জন্য সারফেস এরিয়া। সারফেস এরিয়া এটা স্পেসিফিক্যালি কিন্তু সলিড রিঅ্যাক্টেন্টের ক্ষেত্রে বলাই ভালো। সারফেস এরিয়া
রিঅ্যাক্ট্যান্টের সারফেস এরিয়া যত বেশি হবে, নাম্বার অফ কলিশন তত বেড়ে যাবে। নাম্বার অফ কলিশন তত বেড়ে যাওয়া মানে রেট অফ রিঅ্যাকশন অনেক ফাস্ট হয়ে যাবে। কি দেখা যায় জেনারেলি আমরা রেস্টুরেন্টে গিয়ে আমরা কি দেখতে পাই? সুগার কিউব। সুগার কিউবগুলো আমরা দেখে থাকি। তো একটা সিম্পল এক্সাম্পল নেওয়া যাক, কি না একটা কাঁচের গ্লাসে খানিকটা পরিমাণ জল নেওয়া হয়েছে, আর তাতে একই পরিমাণ চিনি, প্রথম গ্লাসটাতে সুগার কিউব অ্যাড করা হলো, তারপরেরটাতে তার থেকে অল্প একটু ছোট সাইজের একই পরিমাণ চিনি নেওয়া হলো। স্বাভাবিকভাবে সুগার কিউব যদি প্রথমটার ক্ষেত্রে থাকে 4টে, যেরকম এই যদি একটা গ্লাস হয়, এখানে সুগার অ্যাড করছি, সুগার যদি আমার কিউবের পরিমাণ 4টে থাকে, দ্বিতীয় ক্ষেত্রে এই একই পরিমাণ সুগার আমরা নেব, কিন্তু সুগারগুলোর সাইজ যদি অনেক ছোট হয়ে যায়, যদি অ্যাড করি, স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি সারফেস এরিয়াটা কি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে